যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো ফোর্স বা বল। কেমন? আচ্ছা, তাহলে এই যে আমরা বললাম এই ব্ল্যাক বোর্ডটি স্থির আছে, ওকে যদি আমি কোনোভাবে এখান থেকে না সরাই ও আজীবন এখানে স্থির থাকবে। তাহলে ওর স্থিতি জড়তার পরিবর্তন ঘটাইতে হলে আমাকে কি করতে হবে? একটা বাহ্যিক কারণ এখানে প্রয়োগ করতে হবে, একটা বাহ্যিক কারণ এখানে প্রয়োগ করতে হবে। তাহলে ওই যে বাহ্যিক কারণ যাকে আমি বলছি তার নামই আমরা এখন দেব কি? ফোর্স বা বল। মনে রাখবা এই যে নিউটনের প্রথম সূত্র আমরা এখন পড়ব, এই নিউটনের প্রথম সূত্র থেকে বলের এবং জড়তার সংজ্ঞা পাওয়া যায়। বলের সংজ্ঞা পাওয়া যায় নিউটনের প্রথম সূত্র থেকে, আর বলের গাণিতিক ফর্মুলা পাওয়া যায় নিউটনের দ্বিতীয় সূত্র থেকে। তাহলে দেখো নিউটনের প্রথম সূত্র কি? নিউটনের প্রথম সূত্র হচ্ছে যে বাহ্যিক প্রভাব ব্যতীত বা বাহ্যিক কারণ ব্যতীত অথবা বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, আর গতিশীল বস্তু সরল পথে সমদ্রুতিতে চলমান থাকবে। নিউটনের প্রথম সূত্র কি? বাহ্যিক প্রভাব ব্যতীত স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমদ্রুতিতে সরল পথে চলমান থাকবে। খেয়াল রাখতে হবে এখানে কোনো বাহ্যিক প্রভাব কাজ করবে না। তার মানে কি? রাস্তার ঘর্ষণ, পিচের ঘর্ষণ বল কাজ করবে না, বাতাসের বাধা বল কাজ করবে না, তারপরে হচ্ছে পথ কখনো বাঁকা হবে না, সোজা পথ হতে হবে। এখন এই যে আমরা প্রথম সূত্র বললাম, এখান থেকে প্রথম ওয়ার্ডটা ছিল আমাদের বাহ্যিক প্রভাব ব্যতীত। আসলে এই বাহ্যিক প্রভাবটাই হচ্ছে কি? বল। তাহলে আমরা বলের সংজ্ঞা কিভাবে দিতে পারি? বলের সংজ্ঞাটা হচ্ছে কি? যা বা যে বাহ্যিক কারণ কোনো স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করার চেষ্টা করে। আচ্ছা, আবার কি হলো? বস্তুটা গতিশীল হয়ে গেল। এবার হলো কি? আবার যে বাহ্যিক কারণ কোনো গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির মান ও দিক উভয়ের পরিবর্তন করে বা করার চেষ্টা করে, তাহলে সেই বাহ্যিক কারণকে বলা হবে কি? বল। কি বললাম আমরা? যে বাহ্যিক কারণ কোনো স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করার চেষ্টা করে, অথবা কোনো গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির মান ও দিক উভয়ের পরিবর্তন করে, তাহলে ওই বাহ্যিক কারণকে বলা হচ্ছে কি? বল। বন্ধুরা, এবার দেখব আমরা বলের প্রকারভেদ। বলের প্রকারভেদ যদি আমরা প্রথমেই বলতে যাই, বলবো যে প্রধানত বল হচ্ছে দুই প্রকার। কি কি? একটা হলো গিয়ে মৌলিক বল, এক নম্বরে হচ্ছে মৌলিক বল, দুই নম্বরে হচ্ছে যৌগিক বা লব্ধ বল। যৌগিক বা লব্ধ বল। কেমন? তাহলে মৌলিক বল কাদেরকে বলবো আমরা? মৌলিক বল বলবো আমরা হচ্ছে কি? যে সকল বলকে বিশ্লেষণ করা যায় না, মানে যে সকল বল অন্য কোনো বলের উপর ডিপেন্ডেন্ট না, ওরা স্বাধীন স্বতন্ত্র। তাহলে যে সকল বল অন্য কোনো বলের উপর নির্ভর করে না, স্বাধীন স্বতন্ত্র, এবং বরং অন্যান্য বলগুলি এই বলগুলির উপর ডিপেন্ডেন্ট, ওই বলকে বলা হচ্ছে কি? মৌলিক বল। আর লব্ধ বল বলা হবে কাদেরকে? যা লাভ করা যায়। কাদের থেকে লাভ করা যায়? মৌলিক বল থেকে লাভ করা যায়। তাহলে যে বলসমূহ কি হয়? একাধিক মৌলিক বলের সমষ্টি, মানে একাধিক মৌলিক বলের সমন্বয়ে যে বলগুলি তৈরি হয় ওই বলগুলিকে বলা হচ্ছে কি? যৌগিক বল। আচ্ছা, মৌলিক বল মোটামুটি চারটা আছে। মৌলিক বল কয়টা আছে? চারটা। এক নম্বরে আমরা বলছি কি? মহাকর্ষ বল। মহাকর্ষ বল। দুই নম্বরে আমরা বলছি কি? তাড়িৎ চৌম্বকীয় বল। তাড়িৎ চৌম্বকীয় বল। তিন নম্বরে আমরা বলছি দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বল। চার নম্বরে সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল। আচ্ছা, এক নম্বর যেটা মহাকর্ষ বল,
একেবারে ইজি যেই নর্মাল তোমার আমার চোখের সামনে যে বল সেটা হচ্ছে কি মহাকর্ষ বল। মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান হচ্ছে কি মহাকর্ষ, এই আকর্ষণ বলের নাম হচ্ছে কি মহাকর্ষ বল। তাহলে মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকণা একে অপরকে যে বল দ্বারা নিজের দিকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলকে বলা হচ্ছে মহাকর্ষ বল। এটা হচ্ছে সবচাইতে দুর্বল প্রকৃতির মৌলিক বল, দুর্বল প্রকৃতির মৌলিক বল। কেমন? আর এর সীমা হচ্ছে অসীম, এর পাল্লা বা সীমা হচ্ছে সবচাইতে বেশি। কেমন? দেখো, আকাশের উপর দিয়ে যদি একটা এরোপ্লেন যায়, আকাশে দিয়ে যদি একটা এরোপ্লেন যায়, তাহলে আমি থাকবো নিচে, তাহলে আমার এবং ওই এরোপ্লেনের মাঝখানের যে বলটা, সেই বলটাকেও আমরা বলবো কি মহাকর্ষীয় বল, মহাকর্ষীয় বল। এখন দেখো, এই বলটার মান কিন্তু খুবই নিম্ন, খুবই নগণ্য। যদি মান অনেক বেশি হতো তাহলে তো এরোপ্লেনকে আমি টেনে মাটিতে নিয়ে আসতে পারতাম, তাই না? তাহলে কি বললাম, এই বলের মান হচ্ছে খুবই নগণ্য। আচ্ছা, আর পাল্লা হচ্ছে অসীম, পাল্লা অসীম। এবার চলে আসি তাড়িৎ চৌম্বকীয় বল, তাড়িৎ চৌম্বকীয় বল। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে দুটি চার্জিত বস্তু, দুটি চার্জিত বস্তুর মধ্যকার যে আকর্ষণ বল, এই আকর্ষণ বলটাকে বলা হচ্ছে কি তাড়িৎ চৌম্বকীয় বল। এখন একটুখানি এখানে ক্লিয়ার হওয়া প্রয়োজন যে ওই চার্জিত বস্তু দুইটা যদি স্থির থাকে, তাহলে এই স্থির দুইটা চার্জের মধ্যকার আকর্ষণ বলটাকে আমরা শুধুই বলবো তাড়িৎ বল বা তড়িৎ বল, তড়িৎ বল। তাহলে কি বললাম, দুটি চার্জিত বস্তুর মধ্যকার আকর্ষণ বলকে বলা হচ্ছে তড়িৎ চৌম্বকীয় বল। এই আধান দুটি যদি স্থির থাকে তাহলে এদের মধ্যে শুধুমাত্র তড়িৎ বল ক্রিয়াশীল থাকে। আর এই আধান দুটি যদি গতিশীল হয় তাহলে তড়িৎ বল তো থাকলোই, তার সাথে আরেকটি বলের উদ্ভব হয়, যে বলটির নাম হচ্ছে কি চুম্বক বল। তাহলে একত্র তখন বলা হবে কি তাড়িৎ চৌম্বকীয় বল। ম্যাডাম, এগুলির উদাহরণ কি? অবশ্যই দুটি চার্জিত বস্তুর মধ্যকার আকর্ষণ বা বিকর্ষণকারী বল, চুম্বকের দুই মেরুর মধ্যকার আকর্ষণ বা বিকর্ষণ বল, আবার হচ্ছে কি পৃথিবীর দুই মেরুর মধ্যকার আকর্ষণ বিকর্ষণকারী বল, আবার কে একটি চুম্বক এবং একটি চৌম্বকীয় পদার্থের মধ্যকার আকর্ষণ বল। কেমন? আচ্ছা, এবার চলে আসি আমরা দুর্বল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল। খেয়াল করো ম্যাডাম, নিউক্লিয় বল এ থেকেই বোঝা যায় যে এটা একটা পরমাণুর কেন্দ্রে যে নিউক্লিয়াস আছে, ওই নিউক্লিয়াসের ওই যে সীমা 10⁻14 বা 10⁻16 মিটার, ওইটুকুর মধ্যে সেটা হচ্ছে কি আমার সীমাবদ্ধ থাকবে। তাহলে ওই নিউক্লিয়াসের মধ্যে দুইটা মৌলিক কণিকা আছে, একটা হচ্ছে কি আমার প্রোটন আর একটা হচ্ছে নিউট্রন। তাহলে নিউক্লিয়াসের কেন্দ্রে ক্রিয়াশীল যেই বল নিউক্লিয়াসের মধ্যে অস্থিতিশীলতার সৃষ্টি করে, তাকে ওই বলটাকে বলা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। কেমন? আচ্ছা, এই দুর্বল নিউক্লিয় বলের কারণে কি হয়? বিটা ক্ষয় হয়, তেজস্ক্রিয় ভাঙন হয়, তাই না? বিটা ক্ষয়, তেজস্ক্রিয় ভাঙন, এই বিক্রিয়াগুলি হয় কি দুর্বল নিউক্লিয় বলের কারণে। এটা হচ্ছে পাল্লা খুবই সীমিত, কত 10⁻15 মিটারের চেয়েও কম, এটা 10⁻15 মিটারের চেয়েও কম, এটার চেয়েও কম, এতই চেয়েও কম। ঠিক আছে? আর খেয়াল করো, তাহলে সবল নিউক্লিয় বল কোনটা? যেই বলটা প্রোটন এবং নিউট্রনের মধ্যে ক্রিয়াশীল থেকে নিউক্লিয়াসকে সুস্থিতি দান করে, ওই বলটাকে বলা হচ্ছে সবল নিউক্লিয় বল। তাহলে যে স্বল্প মানের এবং স্বল্প পাল্লার যে বল, স্বল্প পাল্লা মানে সীমা খুবই ছোট, কত 10⁻16 মিটার, 10⁻16 মিটার এটা সীমা। তাহলে এই বলটা কি করবে? নিউক্লিয়াসের কেন্দ্রে প্রোটন এবং নিউট্রনের মধ্যে ক্রিয়াশীল থেকে নিউক্লিয়াসকে সুস্থিতি দান করবে। তাহলে সেই বলটাকে বলছি হচ্ছে আমরা কি সবল নিউক্লিয় বল। চারটি মৌলিক বলের মধ্যে এই বলটির মান সবচাইতে তীব্র। দেখো, এই সমস্ত বলের পাশাপাশি আমরা আরো কিছু বল আমরা করব, যেমন স্পর্শ বল। কি বললাম আমরা? স্পর্শ বল। দেখো এরপরে কি স্পর্শ বল। আচ্ছা, স্পর্শ বল কি? দেখো, স্পর্শ বল হচ্ছে দুটি বস্তুর
প্রত্যক্ষ সংযোগের ফলে যেই বলের উদ্ভব হয়, প্রত্যক্ষ সংযোগ। মনে করো আমি তোমাকে টেনে নিয়ে আসলাম, তাহলে তোমার হাত ধরে টেনে নিলাম, তাহলে আমার হাত তোমার হাতের সংযোগ হলো। এখানে যে টান বলটা, এটা হচ্ছে একটা স্পর্শ বল। তাহলে দুটি বস্তুর প্রত্যক্ষ সংযোগের ফলে যে বলের উদ্ভব হয় তাকে বলা হচ্ছে কি স্পর্শ বল। তাহলে স্পর্শ বলে যদি আমি আরো উদাহরণ দিই, কিরকম হবে সেটা? টান বল, ঠেলা বল, তাই না? আবার হচ্ছে কি সংঘর্ষ বল। হ্যাঁ, মারামারি করতে গেলে একজন আরেকজনকে মারতে হবে, তো তারপরে তো বল ক্রিয়াশীল হবে। তাহলে মারামারির সংঘর্ষ বল, টান বল, ঠেলা বল, এগুলি সব হচ্ছে কি স্পর্শ বল। আবার এরপরে হলো কি অস্পর্শ বল। তারপরে কি হলো? অস্পর্শ বল। তো সেটা কি হবে ম্যাডাম? তাহলে কি দুটি বস্তুর প্রত্যক্ষ সংযোগ ছাড়াই যে বলটা ক্রিয়াশীল হবে, প্রত্যক্ষ সংযোগ ছাড়া যে বলটা ক্রিয়াশীল হবে সেই বলটাকে আমরা বলবো হচ্ছে অস্পর্শ বল। তাহলে উদাহরণ কি? অবশ্যই মহাকর্ষীয় বল, কারণ মহাকর্ষীয় দুইটা বস্তুর মধ্যে স্পর্শের প্রয়োজন হয় না, বল কিন্তু ক্রিয়াশীল হয়ে যায়, তাই না? তাহলে হচ্ছে কি মহাকর্ষীয় বল। আবার ওই যে বললাম চার্জিত দুইটা বস্তুর মধ্যকার আকর্ষণ বল, চুম্বক এবং চৌম্বকীয় পদার্থের মধ্যকার আকর্ষণ বল, চুম্বকের দুই মেরুর মধ্যকার আকর্ষণ বল, এগুলো হচ্ছে কি অস্পর্শ বল। এরপরে আমরা যে বলটা করব সেটা হচ্ছে কি আমাদের সাম্য বল। সাম্য বল, তাই না? আচ্ছা, মনে করো আমি এখান থেকে একটা বস্তুকে এভাবে ঝুলিয়ে দিলাম। এই যে একটা বস্তুকে আমি ঝুলিয়ে দিলাম, তাহলে খেয়াল করো কোথায় ঝুলাইছি? এখান থেকে মনে করো ঝুলাইছি। তাহলে এইদিকে একটা বল কাজ করে কি টান বল উপরের দিকে, আর এইদিকে একটা বল কাজ করে বস্তুর ওজন। ওজন মানে কি মহাকর্ষীয় বল। এটা কাজ করে কোথায়? নিচের দিকে, তাই না? এখন এই বলটা এবং এই বলটা, টান বল এবং ওজন বল, দুইটার মান যদি সমান হয় তাহলে এখানে এই সাম্য বিন্দুতে কি হবে? কোনো লব্ধি বল অনুভূত হবে না, একটা আরেকটাকে নাকচ করে দিবে। তখন কি হবে? বস্তুটার কোনো ত্বরণ হবে না। কেমন? তাহলে কি বললাম? একটা বস্তুর উপর যদি একাধিক বল ক্রিয়া করে, এই বলগুলির মান এবং দিক যদি পরস্পরের বিপরীত, মান যদি সমান হয়, দিক যদি বিপরীত হয়, তখন কি হবে? ওই বস্তুটার কোনো ত্বরণ হবে না, ওখানে কোনো লব্ধি বল ক্রিয়াশীল হবে না। তখন এই অবস্থাটাকে বলা হয় সাম্য অবস্থা। আর এই সাম্য অবস্থা দানকারী যে বলগুলি, এই বলগুলিকে বলা হচ্ছে সাম্য বল। সাম্য বল। এই ক্ষেত্রে কি হবে? বস্তুর কোনো ত্বরণ হবে না, বস্তু জায়গা থেকে নড়বে না। এখন মনে করো এই জিনিসটাই আমি যদি এই কাজটা করি, কি কাজটা করব? এটাকে আমি একটুখানি এখানে টেনে এনে তারপরে ছেড়ে দিই, তখন কি হবে? এই ওজন এবং টান বল একই সরল রেখায় ক্রিয়াশীল থাকবে না। একই সরল রেখায় ক্রিয়াশীল না থাকার কারণে বস্তুটার কি হবে? ত্বরণ হবে। ত্বরণের কারণে বস্তুটা একবার এইদিকে দোল দিবে, আবার এইদিকে দোল দিবে, তাই না? এইদিকে দোল দিবে। তার মানে এখন আর সাম্যতা নাই বা লব্ধি বলের সৃষ্টি হয়েছে এবং লব্ধি বল যেদিকে বস্তুটা ত্বরণও ওইদিকে হচ্ছে। এরকম যদি যে কোনো বস্তুর উপর একাধিক বল ক্রিয়াশীল হলে কোনো একটা বলের মান কম বেশি হয়, তাহলে ওই বস্তু আর সাম্য অবস্থানে থাকে না। তখন এই ক্রিয়াশীল বলগুলোকে বলা হচ্ছে কি অসাম্য বল। অসাম্য বল যদি এরকম উদাহরণ দেখো, মনে করো আমি দুইটা হাত দুই দিকে বাড়িয়ে দিয়ে দাঁড়ায় আছি, এই পাশ থেকে কোনো একটা স্টুডেন্ট আমার হাত ধরে টান দিল, এই পাশ থেকে আরেকটা স্টুডেন্ট হাত ধরে টান দিল। এখন উভয়ের প্রয়োগকৃত বল যদি সমান হয় তাহলে আমি আমার জায়গা থেকে নড়ব না, মানে আমি সাম্য বিন্দুতে আছি, আমি সাম্য অবস্থায় আছি। কেন? ওর বল সমান, কিন্তু দিক হচ্ছে বিপরীত, তাই যোগফল বা লব্ধি হচ্ছে 0। কিন্তু একজনে যদি অধিক পরিমাণ বল প্রয়োগ করে তখন কিছু লব্ধি বলের সৃষ্টি হবে এবং আমার ত্বরণ হবে। কোন দিকে হবে? যার বল বেশি, প্রয়োগকৃত বলের মান বেশি, তার দিকে আমার ত্বরণের সৃষ্টি হবে। তখন আমি বলবো যে আমি অসাম্য অবস্থায় আছি এবং এই প্রয়োগকৃত বলগুলিকে বলা হবে কি অসাম্য বল। ধন্যবাদ।